আমরা এখন যে টপিকসটা পড়তেছি সেটা হচ্ছে আমার কেমিস্ট্রি 4th চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই প্রশ্নের নাম হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। মনে থাকবে, ভর ক্রিয়ার সূত্র। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা সাধারণত এটা অ্যাভয়েড করে যাই, আমরা পড়ি না, কিন্তু এটার থেকে আগে যদি এটা খুব ভালো মতো বুঝো তাহলে আমাদের যে সাম্য ধ্রুবক আছে কেসি এবং কেপি, তাহলে এটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি, এই যে ভর ক্রিয়ার সূত্রটা আমি লিখে রাখছি সেটা দুইজন বিজ্ঞানী, জার্মান দুইজন বিজ্ঞানী 1864 সালে এই সূত্রটা প্রণয়ন করছে। 1864 সালে বিজ্ঞানী গুল্ডবার্গ এবং ওয়েলস। ঠিক আছে, তাহলে জার্মান দেশীয় দুইজন বিজ্ঞানী 1864 সালে, নাম কি গুল্ডবার্গ এবং ওয়েলস, রাসায়নিক সাম্যাবস্থার উপর দুইটা জিনিসের সূত্র প্রণয়ন করছে। ঠিক আছে, আচ্ছা এখন সূত্রটা কি? ভরক্রিয়ার সূত্র। সো ভরক্রিয়ার সূত্র বুঝতে হলে এতটুকু মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, জাস্ট এই একটা জিনিস তোমরা একটু মনে রাখবা, যে আমি লিখলাম যে V/T ইজ প্রপোর্শনাল টু সক্রিয় ভর। এই লাইনটা জাস্ট মনে রাখবা। ঠিক আছে, V/T ইজ প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক সক্রিয় ভর। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করি, আমরা কিন্তু জানি যে বিক্রিয়ার হার মানে R ইজ ইকুয়াল টু V/T, এটাই কিন্তু। তাহলে এই যে V/T, এটা দ্বারা কিন্তু আলটিমেটলি আমরা বিক্রিয়ার হারই বুঝতেছি। ঠিক আছে, আচ্ছা এখন আসি, এই যে ইকুয়েশনটা আমি লিখছি, সূত্রটা তোমাদের সুবিধার্থে লিখে রাখছি, এই V/T ইজ প্রপোর্শনাল টু সক্রিয় ভর, এই সূত্রে কোনো তাপমাত্রা আছে কি? কোনো বড় হাতের টি আছে, থিটা আছে কি? নাই। তাহলে অবশ্যই এই বিক্রিয়ার তাপমাত্রাটা কি থাকবে? নির্দিষ্ট থাকবে। তাহলে এই যে ফার্স্ট লাইন দেখি, নির্দিষ্ট তাপমাত্রায়। ঠিক আছে, তো আমরা 4th চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকস বোঝার সময় একটা জিনিস মাথায় রাখবো, যে সব কিছু নির্ভর করবে বিক্রিয়কের উপর। কার উপর? বিক্রিয়কের উপর। ঠিক আছে, তাহলে 4th চ্যাপ্টারে যদি বিক্রিয়কের উপর নির্ভর করে, এই জায়গায় কিন্তু আমরা তাপমাত্রার কথা বলি নাই। তাহলে ফার্স্ট কন্ডিশন হবে এই বিক্রিয়ায় তাপমাত্রাটা কি হবে? নির্দিষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা বা স্থির হবে। এখন আসি, যে একটা ইকুয়েশন থেকে আমরা যদি সংজ্ঞা দিতে চাই, তাহলে ওই ইকুয়েশনের নিয়ম কি? অবশ্যই কি নিচে যা থাকবে তার কি বানাইতে হবে? এক একক ধরতে হবে। তাহলে নিচে কি আছে? টি দ্বারা কি বুঝি? সময়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার একক সময়ে বিক্রিয়ার গতিবেগ, বুঝাইতে পারছি? তাহলে টি দ্বারা বুঝি সময়, আর ভি দ্বারা বুঝছি বিক্রিয়ার গতিবেগ। ঠিক আছে, নির্ভর করবে কার উপর? উৎপাদকে বিক্রিয়ক, অবশ্যই কি বিক্রিয়কের উপর। তাহলে আমরা বলবো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার একক সময়ে বিক্রিয়ার গতিবেগ ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বুঝাইতে পারছি? তাহলে এই ইকুয়েশনটাকে তুমি যদি বাংলায় বলতে পারো তাহলে আমাদের ভরক্রিয়ার সূত্রটা শেষ। বুঝাইতে পারছি? তাহলে আমি আবার রিপিট করি, যে এই জায়গায় তাপমাত্রার কোনো কন্ডিশন নাই, তাহলে তাপমাত্রাটা হবে নির্দিষ্ট। আমরা জানি 4th চ্যাপ্টারে সব কিছু নির্ভর করবে বিক্রিয়কের উপর, তাহলে আমার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা বিক্রিয়কের উপর নির্ভর করবে। ঠিক আছে, ইকুয়েশন পাইছি, তাহলে ইকুয়েশনের নিচের থেকে শুরু করব। তাহলে ইকুয়েশন নিচে কি আছে? সময়। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার একক সময়ে বিক্রিয়ার গতিবেগ ওই বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন সক্রিয় ভর জিনিসটা কি? তো আমরা মনে রাখবো, এই যে সক্রিয় ভর লিখে রাখছি, তো সক্রিয় ভর বলতে সাধারণত আমরা দুইটা জিনিসকে বুঝি। একটা হচ্ছে তাদের ঘনমাত্রা, আরেকটা হচ্ছে আংশিক চাপ। বুঝাইতে পারছি? তাহলে সক্রিয় ভর বলতে কয়টা জিনিসকে বুঝি? দুইটা, একটা হচ্ছে ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপ। তাহলে এর যদি সাম্য ধ্রুবক আমি বের করতে চাই, তাহলে ঘনমাত্রাকে প্রকাশ করা হয় কি দ্বারা? সি দ্বারা, আর আংশিক চাপকে পি দ্বারা। ঠিক আছে, তাহলে এর যে ধ্রুবক আসবে মানে সাম্য ধ্রুবক আসবে, সেটা ধ্রুবকের জন্য আমরা কি আনি? কে। তাহলে এটা হবে কে সি আর এটা হবে কে পি। বুঝাইতে পারছি? বুঝছি তো? তাহলে আমাদের সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক জিনিসটা কি? সাম্য ধ্রুবক হচ্ছে সক্রিয় ভরের ক্ষেত্রে দুইটা বিষয়ের উপর নির্ভর করবে, এটা হচ্ছে ঘনমাত্রা এবং আংশিক চাপ। বুঝাইতে পারছি? এদের যে ধ্রুবক তাদেরকে বলা হবে সাম্য ধ্রুবক। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসি, একটা বিক্রিয়া থেকে তুমি কিভাবে কেসি কেপি নির্ণয় করতে পারো? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই সাম্য ধ্রুবক নির্ণয় করা। ঠিক আছে, আচ্ছা একটু বুঝি। মনে করো এই টাইপের একটা বিক্রিয়া আছে,
আমি বললাম যে এই বিক্রিয়ার কেসি এবং কেপি বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু সি মানে ঘনমাত্রা বুঝতেছি, তাহলে এই বিক্রিয়ার প্রত্যেকটারই কি আগে ঘনমাত্রা ধরে নিতে হবে না? হবে তো নাকি? আচ্ছা, তাহলে যদি ঘনমাত্রা ধরি, তাহলে আমি ধরলাম বিক্রিয়ক এ এবং বি এর মোলার ঘনমাত্রা কি কি হবে? ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, তাহলে হবে থার্ড ব্র্যাকেট অফ এ এবং থার্ড ব্র্যাকেট অফ বি, ঠিক আছে, বুঝাইতে পারছি? সেই একইভাবে যদি আমি বিক্রিয়ক না ধরে এখন উৎপাদের মোলার ঘনমাত্রা ধরে নিই, উৎপাদ কি কি আছে? উৎপাদ সি এবং ডি এর মোলার ঘনমাত্রা তাহলে কি হবে? মোলার ঘনমাত্রা হবে থার্ড ব্র্যাকেট অফ সি ইন এবং থার্ড ব্র্যাকেট অফ ডি, বুঝাইতে পারছি? তাহলে এই বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের আমি মোলার ঘনমাত্রা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বের করব, কি বের করতেছি? সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বের করব। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ একটু লিখে নেই। সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ গতিবেগ কার উপর নির্ভর করবে? আমার বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপর, তাই বলছি না? এই যে সক্রিয় ভর কার? বিক্রিয়কের মোলার ঘনমাত্রার উপর নির্ভর করবে, ঠিক আছে। তাহলে সম্মুখমুখী, সম্মুখ মানে হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট, এর জন্য একে প্রকাশ করছি আমি আর এফ দ্বারা, বুঝাইতে পারছি? তাহলে আর এফ কি হবে? এই আর এফ সমানুপাতিক, তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন দিলাম বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তাহলে এই বিক্রিয়ক কি হবে? অবশ্যই কি থার্ড ব্র্যাকেট অফ এ ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি, বুঝাইতে পারছি? তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বুঝতে পারছি, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি এখন পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ ধরে নিতাম, যে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ, তাহলে পশ্চাৎমুখীর ক্ষেত্রে তাহলে এটার কি উল্টা বিক্রিয়া হতো, তাই তো? তাহলে পশ্চাৎমুখী মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটকে প্রকাশ করছি আর বি দ্বারা। তাহলে আর বি সমানুপাতিক, তাহলে এর কি বিক্রিয়ক হয়ে যেত তখন সি এবং ডি, তাহলে এদের মোলার ঘনমাত্রার উপর নির্ভর করতো। তাহলে কি হতো? থার্ড ব্র্যাকেট অফ সি ইন্টু থার্ড ব্র্যাকেট অফ ডি। 2 নম্বর সমীকরণ দিলাম। কে বুঝি নাই বলো? বুঝছি তো? আচ্ছা, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ বের করে নিচ্ছি, ঠিক আছে। আমি কেসি নির্ণয় বুঝাচ্ছি, এর জন্য আমি থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বুঝাইছি। যদি আমি কেপি বুঝাইতাম তাহলে অবশ্যই কি পার্শিয়াল প্রেশার মানে পি নিতাম, বুঝাইতে পারছি তো? আচ্ছা, তাহলে এখন আসি যে এই যে উভমুখী বিক্রিয়ায় আমি সবসময় সাম্যাবস্থা পাই, ঠিক আছে। তাহলে অবশ্যই কি পাবো? সাম্যাবস্থার ক্ষেত্রে। তাহলে আমরা পড়ছিলাম সাম্যাবস্থা কাকে বলে? সাম্যাবস্থা হচ্ছে যে অবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ কি হবে? সমান হবে, তাদেরকে বলবো আমরা রাসায়নিক সাম্যাবস্থা, তাই তো? তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ যে বিন্দুতে সমান হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার আগে আমি আরেকটা কাজ করে নিতে পারি। এই 1 নং সমীকরণ থেকে এই যে সমানুপাতিক চিহ্ন আছে, এই চিহ্নের পরিবর্তে আমি কি আনতে পারি? একটা ধ্রুবক আনতে পারি না? তাহলে এই চিহ্ন সরে দিয়ে আমি একটা ধ্রুবক আনলাম কে, বুঝাইতে পারছি? ঠিক একইভাবে এখান থেকেও সমানুপাতিক চিহ্ন সরে দিয়ে আমি কি আনতে পারি? আরেকটা ধ্রুবক কে2, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যেহেতু রাসায়নিক সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে একটু লিখে নেই যে সাম্যাবস্থার ক্ষেত্রে অবশ্যই সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ কি হবে? সমান হবে। তাহলে যদি এমন লিখি যে আর এফ ইজ ইকুয়াল টু আর বি, তাহলে কি ভুল হবে? হয় না তো, তাই না? আচ্ছা, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ কি হবে? সমান হবে। তাহলে আমি যদি এখন মান বসে দিই, তাহলে খেয়াল করি যে আর এফ এর মানটা কি? K1 ইন্টু থার্ড ব্র্যাকেট অফ এ ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু K2 থার্ড ব্র্যাকেট অফ সি ইন্টু থার্ড ব্র্যাকেট অফ ডি, বুঝাইতে পারছি? বুঝছি তো? তাহলে এখন ধ্রুবকগুলোকে আমি একত্র করি। তাহলে ধ্রুবক যদি একত্র করি তাহলে K1 এই K2টা কি? এই K1 এর নিচে যাবে, তাই তো? এবং এই ঘনমাত্রা যা আছে এ আর বি সেটা কি নিচে চলে যাবে না, তাই তো? তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়ায়?
দেখি ইকুয়েশনটা দাঁড়াবে এইরকম যে K1/K2 ইজ ইকুয়াল টু সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি। বুঝাইতে পারছি? বুঝছি তো নাকি? আচ্ছা, তাহলে এই যে সাম্য ধ্রুবক পাইছি, এই K1 আর K2 কি দুইটাই কি ধ্রুবক না? আমি কাদের ধ্রুবক বের করতেছি? অবশ্যই কি মোলার ঘনমাত্রা। তাহলে এই ধ্রুবকের পরিবর্তে আমি সাম্য ধ্রুবক কোনটা আনতে পারবো? যেহেতু ঘনমাত্রা আছে তাহলে অবশ্যই কি Kc। ঠিক আছে, তাহলে Kc ইজ ইকুয়াল টু আমার ফর্মুলাটা কি আসতেছে? এই বিক্রিয়ার ক্ষেত্রে আসতেছে থার্ড ব্র্যাকেট অফ সি ইন্টু থার্ড ব্র্যাকেট অফ ডি ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ এ ইন্টু থার্ড ব্র্যাকেট অফ বি। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সূত্র। তাহলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে Kc Kp বের করার নিয়মটা কি পাচ্ছি? যে সাম্য ধ্রুবক Kc অথবা Kp ইজ ইকুয়াল টু এই সি এবং ডি কি সবসময় আমার উৎপাদের ক্ষেত্রে না? তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে Kc ফর্মুলা কি পাইছি? সবসময় উপরে থাকবে উৎপাদ। ঠিক আছে, যদি কেউ ভুলে যায় আমার মতো তাহলে মনে রাখবা যে উপরে বলছি, উপরের প্রথম অক্ষর হচ্ছে ও এবং উৎপাদের প্রথম অক্ষর হচ্ছে ও। ঠিক আছে, তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। মনে থাকবে, যদি এইটাই Kc বের না করে Kp বের করতাম, ঠিক আছে, তাহলে কি হইতো? উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। বুঝাইতে পারছি? বুঝছি তো? আচ্ছা, এখন তাহলে আমি Kc নির্ণয় তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা হচ্ছে বই দেখে Kpটা পড়ে নিও। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের জানতে হবে যে এই বিক্রিয়ায় যদি মোল সংখ্যা দেওয়া থাকতো, সাপোজ আমি লিখছি 3a প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস 2d উৎপন্ন করছে, এই বিক্রিয়া দিয়ে দিছি এখন, তাহলে এই বিক্রিয়ায় কি মোল সংখ্যা দেওয়া আছে না? তাহলে নিয়ম হচ্ছে Kc এবং Kpর ক্ষেত্রে মনে রাখবা যে মোল সংখ্যা দেওয়া থাকলে মোল সংখ্যা সবসময় তার পাওয়ার আকারে চলে যাবে। কি আকারে চলে যাবে? পাওয়ার আকারে। এটা Kc হোক বা Kp হোক সবসময় কি আকারে যাবে? পাওয়ার আকারে যাবে। তাহলে সি এর মোল সংখ্যা কত? 1, তাহলে আর তো লেখার দরকার নেই, মাত্র কত 1 আছে। ডি এর মোল সংখ্যা কত? 2, তাহলে এই ডি এর উপরে মোল সংখ্যা 2 চলে যাবে। বুঝাইতে পারছি? তাহলে এ এর মোল সংখ্যা কত? 3, তাহলে এই যে 3 চলে আসবে। ঠিক আছে, আর বি এর মোল সংখ্যা তো দেওয়াই নাই, তাহলে এটা 1। বুঝাইতে পারছি? বুঝছি? তাহলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বের করতে পারবো না? পারা যাবে তো নাকি? আচ্ছা, তাহলে আমরা Kc এবং Kpর যাবতীয় সব কিছু পারবো না? পারবো তো এই নির্ণয় করার? পারা যাবে না? এখন যদি আমি একটা উদাহরণ দিয়ে শিখাই যে আমরা যদি একটা বিক্রিয়া দিয়ে দিই, বললাম এই বিক্রিয়ার Kc Kp বের করবা, একটা বিক্রিয়া দিয়ে আমি এক্সাম্পল করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যে আমি লিখলাম যে নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে 2 মোল অ্যামোনিয়া। এই বিক্রিয়াটা দেওয়া আছে, বলছে এই বিক্রিয়ার Kc বের করবা এবং Kp বের করবা। বুঝছি? আচ্ছা, তাহলে যদি Kc বের করি তাহলে Kcর ক্ষেত্রে আমি কি শিখলাম? অবশ্যই কি উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে উৎপাদের ক্ষেত্রে এই বিক্রিয়ার উৎপাদ কি? অবশ্যই কি অ্যামোনিয়া, তাহলে হবে থার্ড ব্র্যাকেট অফ অ্যামোনিয়া তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বিক্রিয়ক কি আছে? নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন। বুঝাইতে পারছি? আর হাইড্রোজেনের মোল সংখ্যা কত দেওয়া আছে? 3, তাহলে সেটা অবশ্যই পাওয়ার আকারে চলে যাবে। বুঝাইতে পারছি? এটা বোঝার সুবিধার্থে এটাও এই কালি দেবে। বুঝতে পারছি? বুঝছি তো? ঠিক একইভাবে যদি আমি Kp বের করতাম তাহলে কি হতো? Kp হচ্ছে পি অফ অ্যামোনিয়া মানে কি NH3 ডিভাইডেড বাই পি অফ নাইট্রোজেন ইন্টু পি অফ হাইড্রোজেন। বুঝাইতে পারছি? আর তাহলে মূল সংখ্যা বসে দিই, তাহলে এই অ্যামোনিয়ার মূল সংখ্যা কত? 2, তাহলে এই যে 2। নাইট্রোজেনের মূল সংখ্যা 1, লেখার দরকার নাই। হাইড্রোজেনের মূল সংখ্যা 3। বুঝাইতে পারছি? তাহলে এইভাবে যে কোনো বিক্রিয়ার Kc Kp আমরা বের করতে পারবো না? খুবই ইজি, তোমরা একটু ট্রাই করো। ঠিক আছে, যে কোনো বিক্রিয়ার Kc Kp বের করা আমাদের এই ফার্স্ট পার্ট বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। আজকের মতো ইনশাআল্লাহ পরের ভিডিওগুলোতে আমাদের আবার দেখা হবে। ঠিক আছে।